হ্যালো বন্ধুরা, মার্কেট থেকে মোটা প্রফিট কামানোর জন্য আমরা কিন্তু অনেক সময়ই বড় এফআইআইদের ফলো করে থাকি। আর কোনো বড় এফআইআই কি কিনলো বা কি বিক্রি করলো সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের রিসার্চের ক্ষেত্রে খুব সুবিধে হয়। মানে কি, মানে আমরা ওই কম সংখ্যক কিছু স্টকে ফোকাস করতে পারি এবং সেগুলোকে নিয়েই কিন্তু রিসার্চ করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা একটা খুবই বড় সাইজের এফআইআই, যারা ওয়ার্ল্ড ফেমাস অ্যাকচুয়ালি, বা যারা যদি বাই রেটিং বা সেল রেটিং দেয় স্টকের ওপরে কিন্তু বড় ধরনের প্রভাব আসে, সেই রকমই একটা বড় এফআইআই কি কিনলো বা কি বিক্রি করলো সেটা আমরা দেখে নেব। শুধু কিনলো বিক্রি করলো নয়, তাদের প্রোফাইলে আরও কী কী স্টক আছে, মানে তারা যে প্রোফাইলটা কেবলমাত্র ইন্ডিয়া ফোকাস যে প্রোফাইল, সেখানে 2025 সালের জন্য কি কি স্টক রেখেছে, কি কি স্টক কিনেছে, কি কি বিক্রি করেছে, সব কিছু তথ্য আমরা এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে চলে যাব স্লাইডসে। আমি স্লাইডস বানিয়ে রেখেছি। সিএলএসে আমরা এই এফআইআর ব্যাপারে কিন্তু কথা বলতে চাইছি। সিএলএসে আপনি যদি কি লেভেলের এফআইআই সেটা যদি জানতে চান তাহলে আপনাকে কিছু নিউজ দেখাই। ফর এক্সাম্পল, এখানে দেখুন, সুইগি শেয়ার প্রাইস জাম্পস 6% অ্যাজ সিএলএসএ ইনিশিয়েটস আউট পারফর্ম রেটিং অন দ্য স্টক। মানে সিএলএসএ আউট পারফর্ম করবে বলে দিয়েছে যে এই সুইগি স্টক, সঙ্গে সঙ্গেই কিন্তু সুইগি স্টক জাম্প করেছে 6%। আরও অনেক রকম এ ধরনের নিউজ পেয়ে যাবেন। যেমন দেখুন, প্রেস্টিজ এস্টেট জাম্পস ওভার 5% আফটার সিএলএসএ গিভস বাই রেটিং। মানে বুঝতে পারছেন, সিএলএসএ হচ্ছে এরকম একটা এফআইআই, এরা যদি কোনো স্টকে বাই বা আউট পারফরম্যান্স রেটিং দিয়ে দেয় তাহলে কিন্তু সেই স্টক জাম্প দিতে শুরু করে। তো এরকম একটা এফআইআই কি কিনলো কি বিক্রি করলো সেটা যদি আমরা জানতে পারি তাহলে খুব ভালো হয়, আর সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর উদ্দেশ্য। তো সিএলএসএ এ লিডিং ব্রোকারেজ ফার্ম, অবশ্যই মানে একদম টপ ক্লাস ব্রোকারেজ ফার্ম, হ্যাজ মেড সিগনিফিক্যান্ট চেঞ্জেস টু ইটস ইন্ডিয়া ফোকাস পোর্টফোলিও ফর 2025। বুঝতেই পারছেন 2025-এর জন্য এরা নিজেদের পোর্টফোলিওকে কিভাবে সাইজ করছে সেটা কিন্তু আমরা আজকের ভিডিওতে জানতে পারবো। তো উই আর ইন এ চ্যালেঞ্জিং গ্লোবাল ম্যাক্রো এনভায়রনমেন্ট, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে সিএলএসএ কী বলছে। সিএলএসএ যেটা বলতে চাইছে যে আমরা কিন্তু গ্লোবালি একটা ম্যাক্রো এনভায়রনমেন্ট যেটা, সেটা কিন্তু চ্যালেঞ্জিং কারেন্টলি। আর ডোমেস্টিক ইকোনমিক আনসার্টেনটি, এটা ইন্ডিয়ার ডোমেস্টিক ইকোনমিককে রেফার করা হয়েছে। তো এই ধরনের গ্লোবাল যেটা চ্যালেঞ্জিং এবং ডোমেস্টিক যেটা আনসার্টেনটি, এর মধ্যে কী ধরনের স্টক চুজ করা ভালো সেটা কিন্তু সিএলএসএর প্রোফাইল দেখলে, পোর্টফোলিও দেখলে কিন্তু বুঝতে পেরে যাবেন। তো সিএলএসএ ইজ ফেভারিং অ্যাফোর্ডেবল কনজামশান, সিএলএসএ কনজামশান স্টকে বেশি করে ফোকাস করতে চাইছে, কিনতে চাইছে। অ্যান্ড ডিফেন্সিভ, যেগুলো ডিফেন্সিভ সেক্টর বা ডিফেন্সিভ স্টক সেগুলোকে কিনতে চাইছে। আর কোথায় কমাতে চাইছে? রিডিউসিং ইটস এক্সপোজার টু ব্যাঙ্কিং। সুতরাং ব্যাঙ্কিং সেক্টরে এরা একটু কম করতে চাইছে এক্সপোজার, এই ধরনের কিছু আনসার্টেনটির জন্য। তো কী কী স্টক কিনেছে বিক্রি করেছে সেটাই আমরা এখন দেখে নেব। তো আজকের প্রথম স্টক হচ্ছে এনটিপিসি, যেটা বট অলরেডি। তো সিএলএসএ বট এনটিপিসি। এনটিপিসি কী ধরনের সিচুয়েশানে আছে সেটা আমরা যদি একটু চার্ট থেকে দেখে নিতে চাই তাহলে আমরা চলে এলাম জিরোধাতে, এবং এখান থেকে আমরা দেখে নেব যে এনটিপিসি কোন সিচুয়েশানে আছে। একবার রিলোড করে নিতে হবে এনটিপিসি। তো এনটিপিসি দেখতে পাচ্ছেন যেটা টপ হাই মেরেছিল এখানে 440 অ্যারাউন্ড, সেখানে কিন্তু সেটা অলরেডি অনেকটা কমে এসে প্রায় 330-র কাছাকাছি আছে। এটা 1 উইক চার্ট দেখছি, আমি একটু 1 ইয়ার চার্ট দেখে নেব, তাতে আমি 1 ডে চার্ট পেয়ে যাব। এই জায়গাতে ছবিটা অনেকটাই স্পষ্ট হবে। এখানে দেখুন 1 ডে চার্ট, প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু একটা দিনকে রিপ্রেজেন্ট করছে। তো এনটিপিসি এদের কেনার হয়তো কারণ এটাই যে এনার্জি সেক্টর একটা বুম করতে পারে এবং মোটামুটি এনার্জি সেক্টরে পয়সা এখন আসবে, আর সে কারণে, আর এটাও একটা কারণ যে এনটিপিসি কিন্তু অনেকটা 450-এর থেকে কাছাকাছি, এখানে প্রায় 330-এর কাছাকাছি এসে পৌঁছেছে। তো সুতরাং অনেকটাই কিন্তু সস্তায় এনটিপিসি স্টকটা পাওয়া যাচ্ছে। তবে আমার পার্সোনালি যেটা বলার সেটা হচ্ছে এনটিপিসি হয়তো আমার ওয়াচ লিস্টে নেই, আমি হয়তো এনটিপিসি এখন ফলো করছি না, সে কারণে এনটিপিসির ব্যাপারে আমার খুব একটা ধারণা এই মুহূর্তে নেই। তবে এনটিপিসি যেহেতু সিএলএসের মতো এত বড় ব্রোকার, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ব্রোকার, যদি এটাকে কিনেছে তাহলে হয়তো এর মধ্যে কোনো কারণ থাকবে। তবে এনটিপিসি হয়তো আমার সেক্ষেত্রে খুব একটা ইন্টারেস্টিং লাগছে না। তো এরপরে হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরসও বট। টাটা মোটরসের ক্ষেত্রে আমরা জানি যে অনেকেই কিন্তু টাটা মোটরস বাই করতে চাইছে। আমরা একটু চার্টটা দেখে নিই, এবং চার্টটা কিন্তু একেবারে সুন্দর চার্ট। এখানে 1200 থেকে প্রায় এসে গেছিলো 700, বা এখানে মোটামুটি এখনও 800 যায়নি, 780-র কাছাকাছি আছে।
তো এরকম একটা ফল হয়েছে টাটা মোটরসে, যেটা একটা বিগ ফল অ্যাকচুয়ালি 1170 বা 80 থেকে প্রায় 1200 থেকে এখানে চলে এসছে 780, একটা বিগ ফল হয়েছে। এবং মোটামুটি আমরা যদি অটো সেক্টর দেখি, অটো সেক্টরও কিন্তু খুব নিচে চলে এসেছে, পুরো সেক্টর। তো যেহেতু পুরো সেক্টর নিচে এসেছে, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে কোনো স্টকের একটা ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম নয়, মানে যে টাটা মোটরসে কোনো প্রবলেম আছে সে কারণে টাটা মোটরস এতটা নিচে এসেছে সেটা কিন্তু নয়। আপনি যদি অটো সেক্টরে গিয়ে দেখেন, পুরো ক্লিয়ারলি দেখতে পাবেন যে অটো সেক্টর কিন্তু অনেক নিচে চলে এসেছে, মানে নিফটি অটো দেখুন বা যাই দেখুন। তো এখানে এটা কিন্তু টাটা মোটরসের প্রবলেম নয়, পুরো অটো সেক্টরে সবাই নিচে এসেছে। আর সে কারণে এই ধরনের জিনিসগুলো কিন্তু, যেখানে পুরো সেক্টর নিচে আছে, সেগুলো কিন্তু জেনারেলি হয় কি সুযোগ বাই করার জন্য, কারণ এখানে কোনো স্টকের মধ্যে প্রবলেম নেই, পুরো সেক্টরের প্রবলেম চলছে। তো সেক্টরের প্রবলেম যখন সলভ হয়ে যাবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ওই সেক্টরের স্টক কিন্তু দৌড়তে থাকে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো টাটা মোটরস এই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বাই হতে পারে। নেসলে একটু চার্টে আসুন, চার্টে এসে দেখুন কি বলছে নেসলে। তো নেসলে ইন্ডিয়া এই জায়গাতে দেখুন, এটাও কিন্তু অনেকটাই ব্রেক করেছে 2780 প্রায়, সেখান থেকে কিন্তু 2100 বা 2200-এর কাছাকাছি এখানে এসে পৌঁছেছে। তো নেসলে একটা ভালো স্টক, এবং এদের যে ধরনের বিজনেস, মোটামুটি এরা কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু মনোপলি বিজনেস করে। তো সে কারণে এই ধরনের স্টক একটু নিচে পেয়ে যাওয়া, যেটা সেটা মানে খুবই ভালো ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, নেসলে হচ্ছে ডিফেন্সিভ টাইপের স্টক, যেহেতু সিএলএসএ কিছুটা ডিফেন্সিভ খেলতে চাইছে, সে কারণে হয়তো নেসলে স্টক নেওয়া হয়েছে। তো নেসলে মোটামুটি নিচেও পাওয়া যাচ্ছে, সে কারণে একটা ভালো স্টক নেসলে এই মুহূর্তে হতে পারে। নেক্সট হচ্ছে ব্রিটানিয়া, আবার একটা ডিফেন্সিভ স্টক, এবং এটাকে আমি বলবো যে কনজামশানের ক্ষেত্রে যেহেতু এরা ফোকাস করেছে, সেই জন্য এই ধরনের স্টকগুলো কিন্তু এরা কিনেছে। এখানে দেখুন টোটাল হাই যেটা ছিল অল টাইম 6491 6500 প্রায়, সেটা কিন্তু মাত্র 48 টাকায় আপনি এখন পেয়ে যাচ্ছেন। তো এগুলো কনজামশান, ইন্ডিয়াতে কনজামশান আসবে বলে আশা করা যাচ্ছে, কনজামশানে ফোকাস করা হচ্ছে, ট্যাক্স কমানোর কথা এরকম শোনা যাচ্ছে। তো যদি এরকম হয়, রুরাল কনজামশান যদি বাড়ে, তাহলে কিন্তু এই ধরনের যেগুলো এফএমসিজি স্টক, সেগুলো কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে পারে, যেমন নেসলে এবং ব্রিটানিয়া। তো সব দিক থেকেই এটা বেটার মনে হচ্ছে, ব্রিটানিয়া এবং নেসলে। এখানে কনজামশানের ওপরে ফোকাস করা হলো, এখানে ডিফেন্সিভ স্টকও নেওয়া হলো, এবং মোটামুটি যেগুলো অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে, অনেকটা টপ থেকে নিচে নেমে চলে এসছে, সেটাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এগুলো কিন্তু দুটো বা তিনটে দিক থেকেই কিন্তু পজিটিভ বলে আমার মনে হচ্ছে। এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু সেল করা হয়েছে। আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্ক দেখেন চার্টে গিয়ে, তো এখানে এইচডিএফসি ব্যাঙ্ক খুব যে উপরে আছে সেটা কিন্তু নয়, কিন্তু যেহেতু একটু টালমাটাল অবস্থা, একটু আনসার্টেনটি আছে, সেজন্য হয়তো ব্যাঙ্ককে এরা কিছুটা হলেও অ্যাভয়েড করছে, এবং স্পেশালি এইচডিএফসি ব্যাঙ্ককে এরা অ্যাভয়েড করতে চাইছে। তো যাই হোক, এইচডিএফসি ব্যাঙ্ক হয়তো খুব একটা খারাপ পারফরমেন্স করবে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু সিএলএসএ যেহেতু বিক্রি করেছে এইচডিএফসি ব্যাঙ্ক, তাহলে কিন্তু কিছুটা হলেও আমাদের কসাস থাকতে হবে। আর এটাই হচ্ছে এই ভিডিওর গুরুত্ব, মানে এই ভিডিওতে আমরা জানতে পারছি যে বড় প্লেয়াররা ঠিক কী করছে, কিভাবে তারা স্টেপ ফেলছে 2025-এ এসে। যাই হোক, এইচডিএফসি ব্যাঙ্ক এরা সেল করেছে। আর বাকি আপনার প্রশ্ন আসতে পারে যে এদের পোর্টফোলিওতে আর কি কি স্টক আছে, মানে 2025-এর পোর্টফোলিওতে এরা কিসে কিসে ইনভেস্টমেন্ট করে রেখেছে বা করা আছে। তো এরকম আরও কয়েকটি স্টক এখানে দেখতে পেয়ে যাবেন একসঙ্গে, রিলায়েন্স, টিসিএস, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইটিসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, ওএনজিসি, এসবিআই লাইফ, হিন্ডালকো, জিন্ডাস অ্যান্ড পাওয়ার, আর হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। তো এদের মধ্যে আপনাদের যেগুলো ভালো লাগবে সেগুলো স্টাডি করতে পারেন। মোটামুটি বুঝতে পারলেন যে সিএলএসের মাইন্ডসেটটা কি। সিএলএসের কমপ্লিট মাইন্ডসেট হচ্ছে ডিফেন্সিভ স্টকে যাওয়া, কনজামশান বেস স্টকে যাওয়া, মানে এফএমসিজি যে স্টকগুলো দেখালাম, এবং যেগুলো একটু রিস্কি যেমন ব্যাঙ্কিং স্টক, সেগুলোতে কিন্তু এক্সপোজার কমিয়েছে। তবে কি, যেমন রিলায়েন্সও আছে, টিসিএসও আছে, বিগ কিছু নেম কিন্তু অলরেডি এরা ধরে রেখেছে। তো সুতরাং এটা বোঝা যাচ্ছে যে এরা হয়তো মেনলি লার্জ ক্যাপে ফোকাস করতে চাইছে, আর লার্জ ক্যাপের মধ্যেও যেটাতে বেশি করে ফোকাস করতে চাইছে সেটা হচ্ছে কনজামশান এবং ডিফেন্সিভ। তো বুঝতেই পারলেন সিএলএসের মাইন্ডসেটটা কি 2025-এর জন্য। আর সে কারণে আপনাদেরও কিন্তু, মানে আমাদের সবারই কিন্তু রিটেলারদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আর যেটা সবসময় বলার, যে আমার ভিডিও দেখে কিন্তু কোনো স্টক কিনতে বা বিক্রি করতে যাবেন না। এখানে আমি কোনো ধরনের কোনো বাই সেল হোল্ড রেটিং দিতে পারি না বা দিই না। তো সে কারণে নিজেদের অ্যানালিসিস করুন, নিজেদের অ্যানালিসিসে যেটা মনে হবে যে বেস্ট স্টক, সেই স্টকে কিন্তু ফোকাস করুন। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ইনফরমেটিভ ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।